প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আপনারা জানেন আমাদের আসলে ঘুরে ফিরে সকল আলোচনা করোনাকে ঘিরেই, করোনাকে নিয়েই, করোনা কেন্দ্র করেই। তবে খারাপ লাগে, করোনা তো এমনিতেই ধরেন অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ সংক্রমিত হচ্ছে সারা বিশ্বেই, ফলে সেই খারাপ লাগা তো, বেদনা, কষ্ট সেটা তো আছেই। কিন্তু যদি আমাদের দেশের কথা বলি, সারা বিশ্বের অনেক জায়গায় বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন হলো ভ্যাকসিন কীভাবে দ্রুত এনে, টিকা এনে মানুষকে এই করোনার আতঙ্ক থেকে মুক্তি দেওয়া যায় সেটা নিয়ে, বা ওষুধ কোনটা কার্যকর হতে পারে সেটা নিয়ে নানা রকমের ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। সেই সময় আমাদের দেশে আলোচনা হলো করোনার ভুয়া রিপোর্ট নিয়ে। করোনার ভুয়া রিপোর্ট নিয়ে তারপরে হাসপাতালে প্রায় হাসপাতাল না এরকম বিল্ডিংকে হাসপাতালের নামে চিকিৎসার অনুমতি দেয়া এবং করোনার ভুয়া রিপোর্ট করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া ইত্যাদি, মানে এই রকমের একটা মহামারীর মতো দুঃসময়, যেটাতে মানুষ বাঁচবে কি বেঁচে থাকবে কি না সেটা নিয়েই সংশয়। সেই সময়ে যখন কিছু মানুষ মানে এইভাবে অর্থ হাতিয়ে নেয়ার কথা ভাবতে পারে, সেটা আসলে সত্যি সত্যি মানে আমি নিজে খুবই বিস্মিত যে একটা সময় ছিল যে আসলেই মানুষ আমি বেঁচে থাকবো কিনা বা কেউ বেঁচে থাকবে কিনা, আগামীকাল কি হবে, এইরকম ভাবনা ছিল। তখনও যারা কেউ দুর্নীতি করে টাকা উপার্জনের কথা ভেবেছে তাদের কথা আসলেই অন্যরকম। ফলে এটাই বলছিলাম যে গোটা বিশ্ব যখন টিকা নিয়ে, ওষুধ নিয়ে ব্যস্ত, আমরা তখন দুর্নীতি নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের আসলে দুর্নীতিটা তো ঠেকাতে হবে, না ঠেকিয়ে তো আমি টিকা বা ওষুধ নিয়ে আলোচনাটা করতে পারবো না। বা আমি আজকে আলোচনাটা এই জায়গাতেই করতে চাই, যেমন ধরেন কয়েকদিন ধরে রিজেন্ট এবং জেকেজির যে কেলেঙ্কারি নিয়ে আলোচনা হচ্ছে। একটা কথা হলো যে রিজেন্টের এমডি এবং এমডি ধরা পড়েছেন পরশুদিন, কালকে চেয়ারম্যান যিনি শাহেদ, বহুল আলোচিত আন্তর্জাতিকভাবে পরিচিত, কি বলবো, টাউট বাটপার যাই বলেন, এরকম অবস্থা হয়েছে। কারণ দেখা গেলো যে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের সাবেক রাষ্ট্রপতির সাথেও তার ছবি আছে, ছবি নাই এমন কোনো লোক নাই, তো কালকে ধরা পড়েছে। আর জেকেজির চেয়ারপারসন ডক্টর সাবরিনা চৌধুরী এবং সিইও আরিফুল হক চৌধুরীও ধরা পড়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে আরিফুল হক চৌধুরী বা সাবরিনা চৌধুরী বা শাহেদরা যাদের চেষ্টায় বা যাদের তদবিরে এই অপকর্মটা করার সুযোগ পেল, নিশ্চয়ই কেউ না কেউ, স্বাস্থ্য অধিদপ্তরের কেউ না কেউ তাদের সহায়তা করেছে। তাদের কিন্তু কোনো কিছু হয়নি। যেমন গত 11 তারিখে স্বাস্থ্য অধিদপ্তর একটা ব্যাখ্যা দিয়েছিল যে তাদের এই জেকেজি এবং রিজেন্ট নিয়ে, সেখানে একটা ছিল যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল পরিদর্শন করে রিজেন্ট হাসপাতালে চিকিৎসার উপযুক্ত পরিবেশ দেখতে পেয়েছে। তার মানে যারা পরিদর্শন করতে গেছেন তারা ভুল রিপোর্ট দিয়েছেন, ভুল রিপোর্ট দিয়ে রিজেন্ট হাসপাতাল এবং শাহেদকে শাহেদ বানিয়েছেন। যিনি পরিদর্শন করতে গেলেন, যারা এই ভুল রিপোর্টটি দিল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা শাহেদকে নিয়ে কথা বলছি, আমরা সাবরিনাকে নিয়ে কথা বলছি, আমরা আরিফকে নিয়ে কথা বলছি, জেকে নিয়ে কথা বলছি, কিন্তু ওই পাশে থেকে যারা শাহেদদের শাহেদ হওয়ার সুযোগ করে দিল তাদের নামটাও আমরা জানতে পারছি না এবং তাদের নিয়ে খুব একটা আলোচনাও নাই। আমরা এই অপকর্মের সাথে এই পাশে ওই পাশে সরকারি বেসরকারি সবাই যারা ছিল তাদের সকলেরই বিচার চাই। আসলে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই যেন অসুস্থ হয়ে গেছে। আমরা আলোচনাটা শুরু করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আমাদের সময় সম্পাদক নাইমুল ইসলাম খান। আপনারা জানেন যে আমরা এই করোনার কারণে স্টুডিওতে একজন অতিথিকে আমন্ত্রণ জানাই, আর বিভিন্ন সময়ে আমাদের অতিথিরা যুক্ত হবেন। আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর ইকবাল আরসলান, আছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তৌফিক মারুফ, এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ ফায়েজ কিছুটা পরে আমাদের সাথে যুক্ত হবেন বলে আশা করছি। আমি অনুষ্ঠানটা শুরু করতে চাই, আমাদের আহমেদ রাবি তানিমের একটা রিপোর্ট আছে, সেটা দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। রিজেন্ট হাসপাতাল ও জেকেজি কাণ্ড নিয়ে সম্প্রতি এক ব্যাখ্যা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে জানানো হয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রিজেন্ট হাসপাতালে চিকিৎসার উপযুক্ত পরিবেশ দেখতে পেয়েছেন। তাদের মৌখিক নির্দেশেই 21শে মার্চ ভুইফোর এই হাসপাতালের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে অধিদপ্তর। সে সময় সেখানে উপস্থিত ছিলেন একাধিক ঊর্ধ্বতন আমলা আর স্বাস্থ্যমন্ত্রী। বিগত 6 বছর তার কোনো লাইসেন্স নেই, এই ধরনের একটি হাসপাতালকে মন্ত্রণালয়ে নিয়ে জামাই আদর করে মন্ত্রী এবং অধিদপ্তরের মহাপরিচালক, 2 জন সচিব, আরো কিছু ব্যক্তিকে আমরা পিছনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মনে হলো কোনো একজন ভিআইপির সাথে রাষ্ট্রের কোনো একটি বিষয় চুক্তি হচ্ছে। এখন যেখানে অধিদপ্তর এবং মন্ত্রণালয় একটি অবৈধ প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে, সেখানে আসলে আমাদের বলার কিছু। কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যেসব বেসরকারি হাসপাতালের চুক্তি হয়, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত থাকে। একটি হাসপাতালে সমস্ত টেস্ট করার ল্যাব সুবিধা, জনবল ও পর্যাপ্ত চিকিৎসক থাকতে হবে। আর এর কিছুই আসলে রিজেন্ট হাসপাতালের কোনো শাখাতেই ছিল না।
রিজেন্টের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের হুমকির পরও 11 মে রিজেন্ট হাসপাতালের এসব সীমাবদ্ধতা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে জানিয়েছিলেন সেখানে প্রেষণে নিয়োগ পাওয়া 2 চিকিৎসক। কিন্তু নামসর্বস্ব এই হাসপাতালে অভিযান চলার আগ পর্যন্ত নির্বিকার ছিল মন্ত্রণালয় আর অধিদপ্তর। রিজেন্ট হাসপাতালের প্রতারণা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের যে অবস্থানটি ব্যাখ্যা করা হয়েছে, সেই ব্যাখ্যাটি যদি একটু বিশ্লেষণ করি তাহলে অনেকগুলো প্রশ্ন জাগে। তারা আসলে উল্লেখ করেছেন যে তারা রিজেন্ট হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন এবং তাদের কাছে মনে হয়েছে যে এটি একটি কোভিড ডেডিকেট করার জন্য হাসপাতাল। তাহলে সেই হাসপাতালটিতে অর্থাৎ আবাসিক একটি ভবনকে কয়েকটি বেড দিয়ে আইসিইউ এর একটি রুম বানিয়ে যারা হাসপাতাল বানিয়ে উপযুক্ত দেখিয়েছেন এবং যারা এটি অনুমোদন করেছেন, প্রশ্ন তারা এখন কোথায় আছেন বা তাদের বিরুদ্ধে কি তদন্ত করা হয়েছে? বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানকে করোনা চিকিৎসা ও নমুনা পরীক্ষার দায়িত্ব দেওয়া হলেও এর দায় কেউ নিচ্ছেন না। এসব দেখার দায়িত্ব যাদের, সেই অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক এখন মাস্কের সাথে সাথে কুলু পেটেছেন মুখে। নানাভাবে চেষ্টা করেও কথা বলা যায়নি তার সাথে। 59টি প্রতারণা জালিয়াতি মামলার এই আসামি মোহাম্মদ শাহেদের কথিত হাসপাতাল করোনা চিকিৎসার মতো স্পর্শকাতর দায়িত্ব পেল কিভাবে, কাদের যোগসাজশে? তারা হয়তো ঠিকমতো পরিদর্শন করে নাই, যা যা থাকা দরকার ছিল তা ছিল কিনা দেখে নাই। এটা তো ডেফিনেটলি স্বাস্থ্য অধিদপ্তরের একটা দুর্বলতা এবং তদন্তের মাধ্যমে যিনি দোষী সাব্যস্ত হবেন তার অবশ্যই আইনসম্মত ব্যবস্থা নেওয়া উচিত। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, আমরা আসি আলোচনায়। আমি তৌফিক মারুফের কাছ দিয়ে শুরু করতে চাই। তৌফিক, আপনি এই করোনার এই গুরুত্বপূর্ণ সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনেক বেশি স্ট্রং এবং মানে সব কিছুতেই একটা ভালো শক্ত ভূমিকা রাখার দরকার ছিল, কিন্তু আমরা দেখছি যে এই তাদের যে 11 তারিখের ব্যাখ্যা এবং যে রিপোর্টটি দেখলাম, যে স্বাস্থ্য অধিদপ্তরের টিম গিয়ে রিজেন্ট হাসপাতাল পরিদর্শন করে এসে রিপোর্ট দিয়েছে যে এটা চিকিৎসার জন্য উপযুক্ত। মানে তাহলে আমাদের আসলে কার উপর আমরা ভরসা করব? আমরা এমন উপস্থাপনাটা ইদানিং এমন একটা হচ্ছে যে শাহেদ ধরা খেয়েছে বা ধরা পড়েছে একদম শেষে এসে স্বাস্থ্য খাতের মধ্যে, কিন্তু এই শাহেদ শুরু হয়েছে গত 10, 12, 13 বছর ধরে। তো শাহেদ কিন্তু প্রোডাক্ট হচ্ছে বাইরের প্রোডাক্ট। সে যখন স্বাস্থ্য খাতে এসে এই স্বাস্থ্য খাতের মধ্যেও বাটপারি শুরু করেছে, তাকে বাইরের থেকেই তার যে লোকজন, তার যে কি বলবো নেপথ্যে যারা আছে, তাকে শাহেদ তৈরি করেছে এই 12-13 বছর অন্য খাতের, তারা কিন্তু স্বাস্থ্য খাতেও প্রভাব বিস্তার করেন এবং করেছেন এই শাহেদের মাধ্যমে। শাহেদকে যখন ইন্ট্রোডিউস করা হয়েছে তখন কিন্তু এই যে বলা হচ্ছে যে এটিকে আগের স্বাস্থ্য সচিব করেছেন, মৌখিকভাবে করেছেন না লিখিতভাবে করেছেন, এই তর্ক বিতর্কগুলো কিন্তু চলছে। তো শাহেদ যে কাণ্ডগুলো করেছে সেই কাণ্ডের সঙ্গে যারা জড়িত, ওই সময় স্বাস্থ্য অধিদপ্তরে আমি একটু তথ্য দিয়েই বলতে চাই। আমি অন্ততপক্ষে যেদিন এই সিগনেচারটা হয়েছিল সেদিন কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক ছিল এবং বৈঠক শেষে সেদিন 2টি হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছিল। একটি হচ্ছে এই রিজেন্ট, আরেকটি হচ্ছে সাজেদা ফাউন্ডেশনের একটি হসপিটাল। দেখুন, দুটোই কিন্তু তৎকালীন স্বাস্থ্য সচিব তিনি আবেদনের উপরে সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছিলেন। এখন সেই জায়গাটিতে সাজেদা ফাউন্ডেশন নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো বিতর্ক তৈরি হয়নি এবং চিকিৎসা কোনো অনিয়মের আজকে পর্যন্ত বা এই মুহূর্তে পর্যন্ত, আমি জানি না আগামীকালকে হবে কি হবে না, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কিন্তু কোনো অভিযোগ অন্ততপক্ষে মিডিয়ার কানে বা কোথাও কোনো জায়গা থেকে আসেনি। এখন সাজেদা ফাউন্ডেশন ভালো কাজ করেছে বলেই কিন্তু ওই জায়গাটিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর তারা বলবে যে হ্যাঁ আমরা এটি করেছি, কিন্তু এই জায়গায় যেহেতু এই শাহেদ সমাজের একটি অংশ, সমাজের দুর্বৃত্তায়নের একটি চিত্র, একটি স্বাক্ষর, সেইখানে স্বাস্থ্য মন্ত্রণালয় ধরা খেয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ধরা খেয়েছে, হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছে, ধরা খেয়েছে, তাদের এই যে পজিটিভ নেগেটিভ খেলা, সেইখানে তারা আসলে ধরাশায়ী হয়েছে, প্রতারিত হয়েছে। পুরো দেশের মানুষ কিন্তু আসলে এই স্বাস্থ্য ব্যবস্থার উপরে আস্থাহীনতার মধ্যে ঢুকে গেছে। আমি অন্য জায়গায় সেই যে যেদিন স্বাক্ষরটি হয়েছে সেদিন আপনাদের প্রতিবেদনে দেখিয়েছেন কারা কারা উপস্থিত ছিল। আমি যারা আজকে অতিথি আছে
এর মধ্যেও একজন কিন্তু সেদিন উপস্থিত ছিলেন। আমি নিশ্চিতভাবেই আমি বলতে পারি যে তিনি কিন্তু নিশ্চয়ই সেদিন অন্ততপক্ষে এইরকম টাউট বাটপার যে সাহেদের চেহারা, সাহেব যে আওয়ামী লীগের বা দলের নামবাজি করে দলবাজি করে যে এতদিন যাদের সঙ্গে চলাফেরা করেছে, তারাও আমি মনে তিনিও তো সেদিন প্রতারিত হয়েছিলেন, তিনিও তো সেদিন উপস্থিত ছিলেন। এখন উদাহরণ দেই যে যদি সাচিবের নেতা হিসেবে কেউ পিছনের কেউ যদি শাহেদকে তার কাছে পাঠিয়ে থাকেন, তিনিও যদি ইয়েকে সচিবকে যদি বলে থাকেন, ওই দিন পর্যন্ত সেটি আমি আমি মনে করি, অন্যরা হয়তো অন্যভাবে ভাবতে পারেন, আমার মনে হয় ওই দিন পর্যন্ত আসলে তার চেহারা যেহেতু ফুটে ওঠেনি প্রতারক হিসেবে, বোঝা যেহেতু যায়নি, সুতরাং কারণ এর 13 বছরে অনেকেই প্রতারিত হয়েছেন, ওই দিন পর্যন্ত হয়তো তার চেহারাটি প্রতারক হিসেবে ধরা পড়েনি বলেই সেদিন যারা সেখানে ছিলেন তারা কিন্তু বুঝতে পারেননি। এই জায়গাটিতে গাফিলতি স্বাস্থ্য অধিদপ্তরের একটি অংশে অবশ্যই আছে, সেটি হচ্ছে তারা যখন আবেদনটি পেলেন তাৎক্ষণিকভাবে ওই সাইনিং এ যাওয়ার আগে আসলে আরো ভালো করে একটু খুঁজে দেখা উচিত ছিল। খুঁজে দেখেছে কি হাসপাতাল শাখার পরিচালক, হাসপাতাল শাখার পরিচালককে নিয়ে আগে থেকেই আমাদের মধ্যে, আমরা যারা মিডিয়াতে আছি, আমরা বারবার প্রশ্ন করছিলাম। আপনি জানেন যে এখন পর্যন্ত এই যে 14,500 বা প্রায় 15,000 প্রাইভেট হাসপাতাল আছে দেশে, তার অধিকাংশেরই লাইসেন্স নবায়ন করা হয়নি, নবায়ন করা নাই 60-70% মতো। এটি তো তার দেখার উচিত ছিল। কেন তিনি এখন অজুহাত দিচ্ছেন যে কোভিড সিচুয়েশন বলে আমরা রেয়াত করেছিলাম, যে এখন দরকার নেই? 5-6 বছর আগে থেকে কিভাবে এটি চলছে? শুধু শাহেদের একটি না, এরকম আরো অনেক হাসপাতাল আছে যেটি 5-6 বছরের পর্যন্ত রিনিউ হয়নি। কেন সেটি হবে না? আমি তো মনে করি এই হাসপাতাল শাখার আমরা আগে থেকেই, কোভিড এর আগে থেকেই তার বিভিন্ন সময়ে বিভিন্ন যে হাসপাতালগুলোতে অকারেন্স আমরা দেখেছি, যখনই তাকে প্রশ্ন করেছি তিনি কোনো জবাব দিতে পারেননি। তার দায়িত্বহীনতাই আজকে আমি মনে করি যে স্বাস্থ্য অধিদপ্তর ভুগছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ভুগছে। এই জায়গাটিতে তার উপরেই দায়িত্ব ছিল হাসপাতাল পর্যবেক্ষণ করে রিপোর্ট দেওয়া, তিনি সেটি করতে পারেননি। কেন পারেননি? জবাবদিহিতে আমি মনে করি সবার আগে তাকে আনা উচিত। সেই সঙ্গে অবশ্যই স্বাস্থ্য অধিদপ্তরের যারা আছেন, ডিজি বলেন, মন্ত্রী বলেন, তারাও দায়িত্বে যেহেতু আছেন, সুতরাং তারা এটি এড়াতে কোনোভাবেই পারবেন না। এই দায় তাদের উপরে বর্তাবে। নাইমুল ইসলাম খান আপনার জন্য একটা প্রশ্ন করতে চান আপনাকে। তৌফিক ভাই, আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন। আপনি সাজেদা ফাউন্ডেশনের কথা বললেন, আমার জানার আগ্রহ যে ওই দুটো কি চুক্তি একই দিনে হয়েছে না আগে পরে হয়েছে? প্রথম কোন হাসপাতালের সাথে চুক্তি হয়েছে, দ্বিতীয় কোনটি আপনার জানা আছে কিনা? জি নাইম ভাই, ধন্যবাদ। আমি এইটুকু নিশ্চিত যে দুটি আবেদনের উপরে ওই দিনই একই দিনে হয়েছে। এখন কোনটির আগে হয়েছে কোনটির পরে হয়েছে, কারণ আমি ডিজি সাহেবের রুমে আমরা যাইনি, আমরা মিডিয়ার যখন ওই যে যেই রুমটিতে, যেই কক্ষটিতে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে যে মিটিংটি হয়েছিল, সেদিন আমরা ওই মিটিং শেষে আমরা যার যার মতো চলে গেছি, কিন্তু এরপরে ডিজি সাহেবের রুমের মধ্যে কিন্তু এই সিগনেচার গুলো হয়েছে। তবে আমার যতটুকু ধারণা, আমি যতটুকু শুনেছি, একটু খোঁজ নিয়েছিলাম পরে, অর্থাৎ এই ঘটনার পরে আমি যতদূর জেনেছি আগে শাহেদেরটা হয়েছে, তারপরে সবাই ওই সময় সাজেদা ফাউন্ডেশনের যখন সিগনেচার হয়েছে তখন ইয়েরা ছিলেন না, মন্ত্রী বা সচিবরা ছিলেন না। এইটুক আমি একটু খবর নিয়ে আমি জানতে পেরেছি। জি মারুফ, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম স্বাস্থ্য খাতের যে নানা অব্যবস্থাপনা, মানে স্বাস্থ্য খাতটাই যেন অসুস্থ হয়ে গেছে। স্বাস্থ্য খাতের দুর্নীতির নানা রকমের গল্পের কথা আমরা শুনি। আফজাল রুবিনা দম্পতি তো রীতিমতো মানে গল্প হয়ে গেছে। 1,000 কোটি টাকা, স্বাস্থ্য অধিদপ্তরের 4র্থ শ্রেণীর কর্মচারী, টাকা হলো 1,000 কোটির ঘরে, এরকম।
তো সেই মানে স্বাস্থ্য খাতে কেনাকাটা, হাসপাতালে ইত্যাদি ইত্যাদির মানে কোনো সীমা পরিসীমা নাই আর কি, এমন দুর্নীতির কথা শুনি সবসময়। আমাদের সাথে আছেন ডাক্তার ইকবাল আসলাম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন এই স্বাস্থ্য খাত নিয়ে নানা রকমের এই ডাক্তারদের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে আছেন সব কিছু, এই স্বাস্থ্য খাতের বিরুদ্ধে এত সব কথাবার্তা শুনতে আপনার কেমন লাগে? অবশ্যই ভালো লাগে না, এরকম আপনাদেরও যেমন ভালো লাগে না, তার চাইতে আমার আরো বেশি ভালো লাগে না। হ্যাঁ, আপনি তো একদম ভিতর থেকে আপনি আর খারাপ লাগবে। আরো ভালো না লাগার কারণটা হচ্ছে এই সমস্ত দায় আমার সাধারণ চিকিৎসক যারা হাসপাতালে কাজ করেন, যারা রোগী সেবা দেন, তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। মানে আপনার এই সমস্ত অনিয়ম, দুর্নীতি, অনাচারের ফলে যে অরাজকতা তৈরি হয় স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনায়, তার দায়টা পুরোটা চাপানো হয়। এবং আপনার সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে যে সকল পর্যায়ের যারা আছেন তারা এই দায়টা তাদের উপরে চাপান এবং অন্যান্য বিষয়গুলো বিবেচনায় না নিয়ে। আমি এখানে একটু আগের আলোচনায় একটু যেতে চাই। আমি সেটা হচ্ছে যে আপনার যে দেখেন যে সাজেদা ফাউন্ডেশনের বিষয় কিন্তু যে কোনো আলোচনা নাই এবং সে সময় কেউ ছিল না। এখন হচ্ছে যে আপনার এই যে শাহেদ যেটা তৌফিক মারুফ খুব মানে আপনার কারেক্টলি বলেছেন যে আজকে সে ধরা পড়েছে যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ঢুকে দুর্বৃত্তায়ন করতে যে ধরা পড়েছে। কিন্তু ওকে আমরা দেখেছি যে বৎসরের পর বৎসর কিন্তু এই দুর্বৃত্তায়নটা আমাদের গণমাধ্যমে একের পর এক করে গেছে এবং সরকারের বিভিন্ন অফিস আদালত এবং আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং 6টি গোয়েন্দা বাহিনীর মানে আপনার নাকের ডগায় কিন্তু সে এই কর্মগুলো করে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আপনার সাজেদা ফাউন্ডেশনের সাথে চুক্তি হলো, সেটা নিয়ে কোনো আলোচনা নাই, এটা নিয়ে আলোচনা আছে। আলোচনার কারণও আবার ভিন্ন মাত্রা। সেটা হচ্ছে যে সেদিন যে আপনার চুক্তিটা স্বাক্ষর হয়েছিল সেটা কাকতালীয় ভাবে অথবা সে এমন একটা চতুর লোক, সেটা আপনারাও বলেছেন, আমাদের র্যাবের মানে আপনার অ্যাডিশনাল ডিজি তিনিও বলেছেন যে সে হচ্ছে আইডল অফ যে আপনার প্রতারক, মানে আপনার চিটের। তো এখন হচ্ছে যে ওদিন আপনার হচ্ছে যে একটা উচ্চ পর্যায়ের সভা ছিল যেখানে তৌফিক মারুফরাও গেছিলেন যে সংবাদ সংগ্রহের জন্য বা কভার করার জন্য, এবং সেই সুযোগটা সে গ্রহণ করেছে চতুর লোক, যে সেখানে সবাই থাকবে সেই সুযোগটা। কিন্তু যে ওখানে মোটামুটি সবাই চলে গেছিল, যে আপনার দুজন আপনার আমাদের সম্মানিত সচিব এবং খুবই দায়িত্বশীল এবং আমি মনে করি যে খুবই আপনার হচ্ছে যে আমরা সুনামের সাথে যারা কাজ করেছেন দুজন সচিব, আমিও ছিলাম এবং যে আমরা বাইরের যারা ছিলাম, যে সেদিন ওখানে রেস্টরুম ব্যবহার করতে চেয়েছিলেন মানে আমাদের এলজিইডি সচিব। তো সেজন্য আমরা গেলাম, সব একসাথেই গেলাম। তখন আমরা ওখানে চা খাওয়ার নিমন্ত্রণ পেয়ে আমরা চা খেতে বসে গেলাম। বাঙালির যা গল্প, আর কাজ নাই কারোর, মানে কোভিড সময় গল্প করতেছি, অনেকদিন পরে ওদের সাথে দেখা হয়েছে যে আমাদের দুই সচিবের সাথে। তো গল্প করতেছি, চা খাচ্ছি, আপনারা লক্ষ্য করবেন যে আমার হাতে চায়ের কাপ আছে। আমরা চা খাচ্ছিলাম, গল্প করছিলাম, এর মধ্যে যে মানে হেলাল সাহেব ঠিকই বলেছেন যে মন্ত্রী মহোদয়ের অনুরোধে কিন্তু আমরা এখানে গেছি। তো এখন হচ্ছে যে ছবি তুলেছে এবং তার সাথে লোক ছিল, সে ছবি তুলেছে, ছবি তুলে আপনার বিভিন্ন মাধ্যমে সে দিয়ে আজকে এই আলোচনার বিষয়বস্তু করেছে এবং আমাদের অনেকেই বিব্রত করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে প্রতারক, এই প্রতারক তো আসলে স্বাস্থ্য সৃষ্টি করে না। এই প্রতারক সৃষ্টি করার পিছনে সমাজের অনেকেরই অবদান আছে। এই প্রতারক সৃষ্টির পিছনে আপনার রাজনীতির ছত্রছায়ায় যারা কাজ করেন তাদের মধ্যে কেউ আছেন যে এই প্রতারককে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে একটা সংগঠন, বঙ্গবন্ধু সংগঠন, শেখ হাসিনা যার নেতৃত্ব দিচ্ছেন, সেই সংগঠনের একটা উচ্চ পর্যায়ের সাব কমিটির উপকমিটির সদস্য বানিয়ে দেওয়া হয়েছে তাকে।
তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন যে আপনার নাম করা করা গণমাধ্যমে নাম করা করা অ্যাঙ্করের উপস্থিতিতে তার আলোচনা, বিজ্ঞ আলোচনা। তারপরে হচ্ছে যে এই যে তার বিরুদ্ধে যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আপনার চিঠি, সেই চিঠির পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা বা তদন্ত করা, এগুলো না করা। এই যে আপনার যে শাহেদ যে সৃষ্টি করলো, এই সৃষ্টি করার পিছনে যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে যেখানে শাহেদ এসে আর উন্মোচিত হলো সেই জায়গাটা নিয়ে আলোচিত হচ্ছে। খুব ভালো কথা, যে হইতেই পারে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার যে অবশ্যই কেউ দায় এড়াতে পারে না, এবং আমি মনে করি যে স্বাস্থ্য অধিদপ্তর এবং মন্ত্রণালয় যেভাবে নিজেদের মধ্যে যে আপনার মানে আপনার কি বলবো ডগ ফাইট করছে, এটা আসলে আমরা সাধারণ মানুষ হিসেবে, আমি একজন চিকিৎসক কর্মী হিসেবে, যে আমার কাছে আসলে গ্রহণযোগ্য নয় যে এইভাবে পাবলিকলি তারা করুক তাদের বিষয়, তারা প্রশাসনিক বিষয় প্রশাসনিক ভাবে করুক, কিন্তু এটা প্রকাশ্যে যেভাবে এসছে সেটা আসলেও যে আমার কাছে ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য না, অন্য কারোর কাছে হতে পারে। তো এখন যে দুর্নীতির কথাটা প্রবাস তুললেন, এই দুর্নীতির আলোচনা তো একটা লম্বা আলোচনা। আমি অবশ্যই বিব্রত, আমাদের মতো যারা আছেন তারাও বিব্রত। আপনার যদি কোনো স্পেসিফিক যে বিষয়ে জানার থাকে এই দুর্নীতি সংক্রান্ত, সে ব্যাপারে আমি উত্তর দেবার আমি যথাযথ উত্তর দেবার আমি চেষ্টা করব। ধন্যবাদ। নাইম ভাই, যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা হচ্ছে, এই যে শাহেদ কিন্তু নিজে তো ধরা খেয়েছে বা যাই হোক, শাহেদ কিন্তু একই সঙ্গে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ভিতরের পুরো বিষয়টা যে কতটা ফাঁকা সেটার একটা চিত্র দেখিয়ে দিয়েছে। শাহেদ বিতর্কের পরে 11 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর একটা ব্যাখ্যা দিয়েছে, মানে এই ব্যাখ্যাটাই শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ব্যর্থতার দলিল। এইটা থাকলে আর স্বাস্থ্য অধিদপ্তর কারো থাকা লাগে না। যেমন তারা প্রথমে লিখেছে যে স্বাস্থ্য অধিদপ্তর তার বিষয়ে আগে অবহিত ছিল না, মানে শাহেদের বিষয়ে। তারপরে মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না, আচ্ছা, ক্লিনিক দুটি পরিদর্শনকালে চিকিৎসার পরিবেশ উপযুক্ত দেখতে পেলেও ক্লিনিক দুটির লাইসেন্স নবায়ন ছিল না। পরিবেশ উপযুক্ত আছে, লাইসেন্স নবায়ন নাই। বেসরকারি পর্যায়ে কোভিড রোগীদের চিকিৎসা সুবিধা সৃষ্টির মহতি উদ্দেশ্য নিয়ে অপরাপর বেসরকারি হাসপাতালগুলোকে উৎসাহ দানের লক্ষ্যে লাইসেন্স নবায়নের শর্ত দিয়ে রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি করা হয়। এবং বলতেছে যে ডিজি সমঝোতা স্মারক স্বাক্ষরের পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পরিচয় থাকা তো দূরের কথা, টকশো ছাড়া আগে কখনো মোহাম্মদ শাহেদকে দেখেননি। তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বেশ কবার তিনি স্বাস্থ্য অধিদপ্তরে এসেছিলেন। এ সময় শাহেদ তার সাথে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির যোগাযোগ আছে ইত্যাদি ইত্যাদি বলছে। মানে কোনো জানা নাই, শোনা নাই, পরিচয় নাই, কিচ্ছু নাই, তাকে এরকম একটা খুবই স্পর্শকাতর দায়িত্ব কাজ দিয়ে দিল। কিন্তু এখন আমার যেটা শুরুতে প্রশ্ন করেছি যে শাহেদকে ধরা হয়েছে, তাকে নিয়ে যা শাস্তি দিবে, কিন্তু শাহেদের, আমি বলছি যে টেবিলের তো এই প্রান্ত, শাহেদ বাইরের প্রান্তে থেকে দুর্নীতিটা করলো, ভিতরের প্রান্তে তো আরেকটা পক্ষ তাকে সহায়তা করেছে। ওই পক্ষটা সম্পর্কে কিন্তু আমরা একদম নীরব, কোনো আলোচনাই করছি না প্রায়। আমার মনে হয় আলোচনা হচ্ছে, কারণ আজকেও প্রশ্ন তুললেন, এগুলি কিন্তু বিভিন্ন টকশোতে পত্রিকায় আসতেছে, এবং অধিদপ্তরের সাথে মন্ত্রণালয়ের একটা দ্বন্দ্ব বা বিরোধের একটা চিত্র এসছে। আমি একটু তৌফিকের বক্তব্যের সুরে থাকব এবং ইকবাল আহসানারেরও সুর, দুজনের আলোচনার সুরে একটা জিনিস আছে যে শাহেদের সৃষ্টিটা বাইরে কোথাও, মানে শাহেদ সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা ওই সময় পর্যন্ত কারোর ছিল না, আমাদের নিউজ মিডিয়ারও ছিল না। সুতরাং আমরাও বলতে পারতেছি না যে আমরা তো আগে এক্সপোজ করছিলাম, সে কাজ পায় কিভাবে। এবং এখন আজকে যখন আমরাও আজকের অনুষ্ঠান করছি, এই সময়ও হয়তো আমাদের টকশো বা মিডিয়াতে আরও এরকম দু একজন শাহেদ আছেন যার সম্পর্কেও আমরা এখন জানি না, হয়তো ভবিষ্যতে পরে জানা যাবে। সো এটা একটা ইস্যু। এইখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বেনিফিট অফ ডাউট পায়, এই যে আমরা জানতাম না ওই অংশটা। নাম্বার টু হচ্ছে, আমি যেহেতু ওই সুরেই থাকবো, নাম্বার টু হচ্ছে তারিখটা চিন্তা করেন, সময়টা 21 মার্চ এই চুক্তিটা স্বাক্ষর হয়।
মার্চে কিন্তু ওয়াজ প্যানিক অ্যারাউন্ড। আজকে কিন্তু একটু সুস্থির দেখে আমরা দুর্নীতির আলোচনা করতেছি। মার্চে যদি পত্রিকাতে দুর্নীতির খবরও আসতো জায়গা পড়তে পেত পারতো না, হ্যাঁ। না, জায়গা পেত না। কেন পাইতো না? কারণ তখন তো প্যানিক পর্ব চলতেছে, ইনিশিয়াল প্যানিক। মাত্র একজন লোক মারা গেছে, আমাদের ওই জাতীয় ছুটির ঘোষণা, আগাম ঘোষণা এসছে, তখন সকল বেসরকারি হাসপাতাল চিকিৎসা দেওয়া বন্ধ করে দিছে। ডু ইউ রিমেম্বার? একটা ভয়াবহ চিত্র ভাই। আজকে বৈশাখ ঠান্ডা মাথায় সবকিছু যখন একটু স্বাভাবিক হয়ে গেছে, তখন কিন্তু এটা মনে পড়ে না। ভয়াবহ। আমাদের তখন রিপোর্টিং শুরু হচ্ছে যে কোথাও কেউ চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালের দরজা বন্ধ, চেম্বারের দরজা বন্ধ, ডাক্তার নাই, রোগী মারা যাচ্ছে, সারা দেশের এই অবস্থা। তখন সরকারেরও কোভিড হাসপাতাল কিন্তু ছিল 2, 3, 4টা। হ্যাঁ, মুগদা মুগদার আগে হলো ওই যে কুর্মিটোলা। কুর্মিটোলা না, আর কুর্মিটোলার উত্তরা আগে হলো কুয়েত কুয়েত মৈত্রী। প্রথমে কুয়েত মৈত্রী, তারপরে কুর্মিটোলা, তারপরে মুগদা। কিন্তু এখন আপনি চিন্তা করেন যে শাহেদ হাউ স্মার্ট ইজ। সে কিন্তু জানে এই সময়ে যেহেতু কোনো হাসপাতাল আসতেছে না, তার এই যে দুর্বল হাসপাতালটা নিয়েই সে গিয়ে হাজির হয়। এখন তখন খড়কুটোর মতো এই হাসপাতালকে ধরেছে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর। আমি তাদেরকে বেনিফিট অফ ডাউট দিব, এটা আমরা সততার স্বার্থে এটা দেওয়া উচিত। এটা কিন্তু আজকে বৈশাখ ঠান্ডা মাথায় আমরা মিডিয়াতে অনেক কিছু চিন্তা করতেছি, কিন্তু নট ইন দি থার্ড উইক অর সেকেন্ড উইক, লেট সেকেন্ড উইক অফ মার্চ। নো ওয়ে ভাই, নো ওয়ে। এটা একটু মনে করি আমরা। লেট আস অল ট্রাই টু রিফ্লেক্ট ব্যাক যে ওই সময়টা কি ছিল। তা আমার মনে হয় ওই সময়ে এটা ওই যে পারস্পরিক দোষারোপ, সচিব হয়তো মনে করছে তার কাছে কেউ না কেউ হয়তো রেফার করেছে, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, উনি হয়তো তাকে রেফার করেছেন ইয়ের কাছে, কি বলবো, অধিদপ্তরের কাছে, যে এটা দেখো। এখন ইন্সপেকশনে দেখেন, আমি কিন্তু ইন্সপেকশনে কোনো বড় ফল্ট পাই নাই। ওই যে রিপোর্টটা কেন পাই নাই? কারণ আমি তো দেখি তিনি মানে ওই জরুরি মুহূর্তে যখন ক্ষিপ্রতার সাথে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন, তখন একটা তুলনামূলকভাবে দুর্বল হাসপাতাল, লাইসেন্স ছিল, এখানে বলি আইনের দৃষ্টিতে লাইসেন্স না থাকা আর নবায়ন না থাকা কিন্তু একই, মানে ডিমেরিট না। এটার মধ্যে পাপের, এটা একটা লঘু পাপ, অত গুরু পাপ না। এবং যখন আপনার ওই স্টোরিও জানা আছে যে হাজার হাজার হাসপাতালেরই নবায়ন নাই, তো আমরা ট্রাই টু বি অনেস্ট। দেখেন এখনো কিন্তু আমরা মিডিয়া সমস্ত হাসপাতালগুলি যাদের নবায়ন নাই অ্যালাউ করতেছি, প্রতিদিন রিপোর্ট করতেছি না, কারণ এটাতে আমরা নরমালাইজ, লাইসেন্স নাই, নবায়ন নাই। সুতরাং ওইটাও চলে, ধরেন এটার জন্য বেনিফিট অফ ডাউট দেন। এখানে বরং তারা কিন্তু লিখছে সাবজেক্ট টু রিনিউয়াল। সুতরাং করে নাই, না, আমি বলছি তার ইন্সপেকশন রিপোর্টে সে এটা বলছে যে তাকে নবায়ন সাপেক্ষে চুক্তি হইতে পারে। এখন তারা হুরার জন্য তাকে হয়তো অন গুড ফেথ বলছে, ভাই নবায়নটা করে ফেলেন, আমরা জরুরি বলে করে ফেলছি না। এটা কিন্তু আমাদের লাইফে হয়, লিগালি হয়। যেমন পাসপোর্ট, আপনি যদি রেগুলার টাকা জমা দেন, আপনার পুলিশ ইন্সপেকশন হবে, তারপরে পাসপোর্ট ছাড়বে। কিন্তু আপনি যদি ইমার্জেন্সি টাকা দেন, 24 ঘন্টার মধ্যে, এটাকে বলে পেন্ডিং ভেরিফিকেশন, মানে পুলিশ ভেরিফিকেশনের কাজটা পেন্ডিং থাকে, পাসপোর্ট দিয়ে দিবে, পরে উল্টা রিপোর্ট আসলে আবার তো এখন আমার পাসপোর্ট যদি পেন্ডিং ভেরিফিকেশন আসে, তাহলে ওইটাও পেন্ডিং রিনিউয়াল তারা করে দেওয়া। ভাই 21শে মার্চে আমি বলবো এটা অপরাধ না। আচ্ছা, না, কিন্তু আমরা অপরাধে আসতেছি। আমার দুটো সাপ্লিমেন্ট আছে আপনার কাছে। জি, সাপ্লিমেন্ট করতে পারেন প্লিজ। না, আপনি শেষ করেন। আমি বলি যে তারপরে হলো অপরাধ, তো তারপরে এখন দেখেন, এখন পর্যন্ত এই কোভিডের চিকিৎসায় ওইখানে গিয়ে বড় কোনো অসুবিধা হয়েছে এরকম কোনো কমপ্লেন আমরা সামনে পাইনি। এখানে কিন্তু মূল কমপ্লেন, আমি বলবো মূল কমপ্লেন, ছোটখাটো কমপ্লেন আছে। এখন সব রোগী বলবে আমার যত্ন করে নাই, বেশি বিল নিছে। আমি আবার বলবো অর্থনৈতিক দুর্নীতিটাতে আমরা পরে আসতেছি। মূল অভিযোগ কিন্তু, আবার শুনি, মূল অভিযোগ কিন্তু হাসপাতালের সার্ভিস নিয়ে না,
এখন পর্যন্ত করোনার সার্টিফিকেট নেই। করোনার ভেজাল সার্টিফিকেট নিয়ে, সেটা কিন্তু আবার আরেকটা অফশুট বিজনেস, এটা কিন্তু আলাদা। ওইটার যে সে একটা টেস্টিং সেন্টার হয়েছে সেটা আবার একটা আলাদা লাইসেন্স বা আলাদা পারমিশন। সো সমস্যাটার মানে আমরা এখন পর্যন্ত তার বিরুদ্ধে তো 52টা না 56টা কেস, তাকে আমি নির্মূল করার চেষ্টা করছি না। আমি দেখছি যে ওই সময়ে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে কিছু বেনিফিট অফ ডাউট দেওয়া যায় কিনা, এটা দিতে হবে। কারণ আমরা তখন বলতেছি যে ভাই ব্যুরোক্রেটিক রেড টেপ বাদ দেন, মানুষ বাঁচান, কিছু করেন, আমরাই বলছি টকশোতে। তো তারা তখন ব্যুরোক্রেটিক রেড টেপটা ধরেন একটু হালকা করে ফেলছে। এখন আমরা ঠান্ডা মাথায় এই তুমি তখন ব্যুরোক্রেসির ডিউ প্রসেস করো নাই কেন, এইটা ধরাটা আমি বলবো আমাদের জন্য নৈতিকভাবে কতটা সঠিক। কিন্তু শেষ বাক্যটা হলো দুর্নীতির বিষয়ে আমি এটা বলছি না, আমি বলছি ডিউ প্রসেসের ঘাটতি, এটা আপনাকে ওভারলুক করতে হবে, ক্ষমা করতে হবে, নইলে কোনোদিন ভবিষ্যতে আর কেউ ইমার্জেন্সিতে ডিউ প্রসেসের অভাবে কাজ করতে পারবে না। তাহলে যে কোনো ডাক্তার দিতে দিতে রোগী মারাই যাবে। এখন আমি বলবো যে দুর্নীতির জায়গাটাতে আলাদা রাখেন। যত দুর্নীতি হয়েছে শাহেদের মাধ্যমে, এটার জন্য স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয়ের যদি একটি লোকও জড়িত থাকে, তাকে কঠিন থেকে কঠিনতর সাজা দেওয়ার জন্য আইনি প্রক্রিয়া করেন। জি নাইম ভাই, আমার সাপ্লিমেন্টগুলো বলি। এখন প্রথম কথা হলো যে পাসপোর্টের পেন্ডিং ভেরিফিকেশন আর একটা হাসপাতাল যেখানে মানুষের জীবন মরণের প্রশ্ন, সেই দুইটা একটু দুইভাবে দেখার অনুরোধ। আর হলো হাসপাতালের কমপ্লেনের ব্যাপারে, যেই র্যাবের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালে অভিযান চালিয়েছেন, উনি হাসপাতালে গিয়ে অভিযান চালিয়ে বলেছেন যে এটা আসলে মানে স্বাস্থ্য অধিদপ্তরের টিম গিয়ে বলেছে চিকিৎসা সুবিধা উপযুক্ত, কিন্তু র্যাবের টিম গিয়ে বলেছে যে এটা আসলে কোনো হাসপাতালে নেই, এখানে আইসিইউ নাই, কিছু নাই ইত্যাদি। সেটা আমি আসতেছি আর একটু পরে। প্রশ্নটা হলো যে আমি যদি তারিখটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার খুব স্পষ্ট মনে আছে যে ল্যাবিড হাসপাতালের যিনি চেয়ারম্যান বা মালিক ডক্টর শামীম মার্চ মাসের দিকে কোনো যমুনা টেলিভিশনে একদিন বলেছেন যে আমরা ডেঙ্গুর সময়ে যেভাবে সরকারের পাশে ছিলাম, এই সময় আমরা সেইভাবে সরকারের পাশে থাকতে চাই, আমরা সেবা দিতে চাই, আমাদেরকে নেওয়া হোক। তখন স্বাস্থ্য অধিদপ্তরের এই ব্যাখ্যায় বলা হচ্ছে তখন কোনো বেসরকারি হাসপাতাল এগিয়ে আসেনি, কিন্তু ল্যাবেড হাসপাতালের শামীম সাহেবের এটা আমার একদম স্পষ্ট মনে আছে, আমারও মনে আছে, উনি বলেছেন। পরে আমি ব্যক্তিগতভাবে তার সাথে কথাও বলেছি, কিন্তু তখন মানে ল্যাবিড বা কোনো হাসপাতালে এই চিকিৎসা দেওয়ার অনুমতি পায়নি। এখন রিজেন্টের মতো একটি নামকাওয়াস্তে হাসপাতাল, যেটা আসলে আমি বলি যে ঢাকা শহরে যদি একটা যে কোনো রিক্সাওয়ালাকে বলেন 30টা 40টা হাসপাতালের নাম বলে রিজেন্ট আসবে না, সেখানে ল্যাবিড আসবে, ভালো খারাপ যাই হোক, ল্যাবিড একই সময় না ভাই। এটা কিন্তু মার্চের 21 তারিখে চুক্তি, আপনি টেলিফোন করে কোনো হাসপাতালের কোনো এমডি পাওয়া যায়নি তখন। 21 তারিখের কথা বলছি, এটা কিন্তু মার্চ না, মার্চ মাসে কোনো হাসপাতাল টেলিফোন করে না। কিন্তু পরে কিন্তু আমি একটা কথা বলি, আমারটা শেষ করেছে নাইম ভাই, মানে শামীম সাহেব যখন নাকি বলছেন যে আমি চিকিৎসা দিতে চাই, তখনও কিন্তু এই রিজেন্ট ছাড়া আর কাউকে অনুমতি দেওয়া হয় নাই। মানে অনুমতিটা খুব রেস্ট্রিক্টেড ছিল, খুবই রেস্ট্রিক্টেড ছিল। মানে প্রাইভেট হাসপাতালগুলোকে চিকিৎসা অনুমতি দিচ্ছে অনেক পরে, বোধহয় মানে এপ্রিলের শেষে গিয়ে বা এপ্রিলের শেষে গিয়ে অনেক পরে। এর মাঝখানে কিন্তু মানে শামীম সাহেব একদম উদাত্ত আহ্বান দিয়েও সাড়া পাননি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে মূল সমস্যাটা যেখানে এই মানে রিজেন্ট কেলেঙ্কারিটা আবিষ্কার হলো, যেভাবে রিজেন্টের এই চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছ থেকে তারা নার্স এবং ডাক্তার পেয়েছে, তেমন 2 জন ডাক্তার ওইখানে কাজে যোগ দেওয়ার পরে একজন ডাক্তারের নাম শরীফ শামিরুল আলম, আরেকজনের নাম আশরাফুল আলম। এই 2 জন, শরীফ শামিরুল আলম 15ই মে স্বাস্থ্য সচিব বরাবর একটা চিঠি লিখে উনি সেই হাসপাতালে কি নাই, অক্সিজেন নাই, আইসিইউ ভালো না, ইত্যাদি ইত্যাদি বলছে, একদম লিখিত কমপ্লেন সচিব বরাবর 15ই মে। অভিযানটা কিন্তু হয়েছিল জুলাই মাসের 6 তারিখে, মানে মে মাসের 15 তারিখে অভিযোগ করেছে, মে মাস গেল, জুন মাস গেল, জুলাই মাস, তারপরে কিন্তু এই সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেউ এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। তাহলে এটা আসলো কিভাবে? আসলো হলো চ্যানেল 24-এর একজন রিপোর্টার এই চিঠির সূত্র ধরে, আমার ধারণা ডাক্তারই তাকে দিচ্ছে যে ভাই ওখানে দিয়েছিলাম, কোনো ব্যবস্থা হয়নি, আপনি কিছু করতে পারেন, আমি ধারণা। তারপরে সে অনুসন্ধান করতে করতে গিয়ে দেখলো যে এই তারপরে বেরিয়ে আসলো। এই ডাক্তারদের আবেদনটা যদি আমলে নেওয়া হইতো তাহলে 15ই মে বা 16ই মে কিন্তু র্যাব অভিযান চালাতে পারতো বা কিছু করতে পারতো। মাঝখানে মে, জুন, জুলাই অনেকদিন কিন্তু হয় নাই। আমি আপনার সাথে একমত, আসলে এই ঘটনাগুলি আমি জানি। আমি কিন্তু এতক্ষণ বললাম যে রিজেন্টকে যে যখন নেওয়া হইলো, খড়কুটোর মতো কোনো হাসপাতাল তখন আসে নাই। এই জন্য আমি বলতেছি যে ওই সিদ্ধান্তটা
জি। কিন্তু তারপর যে দুর্নীতি পর্বটা শুরু হইল, দুর্নীতির পর্ব কিন্তু আরো আছে। যেমন ডাক্তারদেরকে যেখানে রাখছিল নিম্নমানের জায়গায়, তাদেরকে যে খাবার দিচ্ছিল সেটা অ্যাপ্রোপ্রিয়েট টাকার সাথে মানে না, সমান্তরাল না, এরকম এই দুর্নীতিগুলো জানি। আমি কিন্তু সেটাই বলছি, এই দুর্নীতিটার সাথে যারা যারা জড়িত এটা তদন্ত করে শাস্তি দেন। আমি কিন্তু এখানে ছাড় দেওয়ার প্রশ্ন না। না, না, আমি ছাড়ের কিন্তু কথা আমি বলছি। আরেকটা কথা বলি, এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস ভাই, বাংলাদেশে না পৃথিবীব্যাপী একই কথা। আমি শুধু বাংলাদেশ অংশে টকশো করতেছি, পৃথিবীর যে কোনো টেলিভিশনে তাদের দেশের এই সমস্যা নিয়েই টকশো হইতেছে এবং দুর্নীতি নিয়েও টকশো হইতেছে। আমি শুধু এখানে বলবো ওই রকম একটা এক্সট্রা অর্ডিনারি সময়ে আমাদের অনেক কিছু হয়েছে যেগুলি স্বাভাবিক সময় হইলে দুর্নীতি হইতো, তখনও হইতো, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, কারণ আমরা দুর্নীতি বিরোধী কিছু করব না। আমি বলছি কিন্তু কিছু আইওয়াশ করব। এই যে আমরা এখন আলোচনা করতেছি, আমি আপনাকে বলে যাই এই অনুষ্ঠানে যে স্বাস্থ্য অধিদপ্তরের অনেকগুলি ডাইরেক্টরেট আছে যেখানে সাংবাদিকরা যায় না। সাংবাদিকরা যায় ন্যায্যতই যেখানে ডেলিভারিটা, মানে হেলথ ডেলিভারিটা মানুষের সাথে, মানে গণমাধ্যম যেখানে জনগণের বেশি জনগণের ওটাতে যায়, সম্প্রীতি আছে। কিন্তু টাকা বানাইতেছে কিন্তু ডাইরেক্ট স্বাস্থ্যের সাথে জড়িত নাই। মানে রোগীর চিকিৎসা, ঔষধ, সেবায় জড়িত নেই, যন্ত্রপাতি, কেনাকাটায় জড়িত যারা, হ্যাঁ, মানে অন্য জায়গায়, সেই জায়গাগুলিতে সাংবাদিক যায় না। সেখানে কিচ্ছু না কইরাও ওইখানে তো ধরেন একটা স্টেথো 3,500 স্টেথোরে 1.5 লাখ টাকা নেয়, একটা স্টেথো দেয়, ওখানে কিচ্ছু দেয় না, কিচ্ছু না দিয়েও দুর্নীতি করতেছে, এরকম ডাইরেক্টরেট আছে। কিন্তু এগুলি মিডিয়া যাক, টেলিভিশন বিশেষ করে যেতে পারে। আমি শুধু বলছি যে ওই এক্সট্রাঅর্ডিনারি টাইমে কি কি ভুল হয়েছে আমি কয়েকটা উদাহরণ দিই। বসুন্ধরা আইসোলেশন সেন্টার, এরকম জিনিস বাংলাদেশে এর আগে কখনো হয় নাই। তো বসুন্ধরার চেয়ারম্যান সাহেব মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন আমাদের এটা জায়গাটা রেডি আছে, এটা কাজে লাগান। উনি বিনা ভাড়ায় সরকারকে দিয়েছেন। এটা বলার পরে মাননীয় প্রধানমন্ত্রী এটা সম্মতি দিলেন। দেওয়ার পরে জরুরি ভিত্তিতে সেখানে 30 কোটি টাকা খরচ করে এটাকে কিন্তু আইসোলেশন সেন্টার বানানো হলো। এখন এই আইসোলেশন সেক্টরে আমরা কিন্তু ওটি টোটি নিয়ে কথা বলি না, কারণ এটা আইসোলেশন সেন্টার। ওইখানে 30 কোটি টাকা খরচ হওয়ার পর যখন উদ্বোধন করতে যাবে, তার 7 দিন আগে সকলের নজরে আসে যে আমরা যে 30 কোটি টাকা খরচ করলাম বসুন্ধরার সাথে তো আমাদের চুক্তিই হয়নি। মানে একটা কোন রকম রিটেন অ্যারেঞ্জমেন্ট ছাড়া জিনিসটা করা হয়ে গেছে। কিন্তু আমি মনে করি না এটা দুর্নীতির জন্য ততটা, এটা হলো মানুষ যেটাকে বলে না যে আমি সদিচ্ছায় ক্ষিপ্রতার সাথে করতে গিয়া আউট অফ মাইন্ড। তারপরে যে আপনি বললেন যে ল্যাবেট সহ অন্য অনেকে গেল না, তখন বাই দ্যাট টাইম ওই সাহেদরে দেখা ব্যবসা দেখতেছে অনেকে, যে এটা তো সরকার টাকা দিবে, এটা আগে জানতো না। কিন্তু সবাই মনে করছে এটা এটা সার্ভিস বিনা পয়সায় করতে হবে, এটাতে সরকার টাকা দিবে, প্রয়োজনে ডাক্তার দিবে, নার্স দিবে, এটা সাহেদের কাছ থেকে শিখছে। শিক্ষা একসাথে ভিড় লেগে গেল। তখন ভিড়ের কারণে তখন বাংলাদেশের পলিটিক্স আসলো। তখন ল্যাবেড পাবে না, কারণ ল্যাবেড হয়তো পুরোপুরি আওয়ামী লীগ করে না, আরেকজন পাবে, সে হয়তো আওয়ামী লীগের লিঙ্ক আছে বা কিছু একটা, এটা বাকিটা আপনারা ইনভেস্টিগেট করেন। এবং তখন যে চুক্তি হইল, চুক্তি শুরু হইল, সেখানে আপনি প্রায়োরিটি দেখলেই বুঝবেন। এই চুক্তির মধ্যে আনোয়ার খান হাসপাতাল নিয়ে একটা প্রবলেম হলো না, যে আনোয়ার খান উইথড্র করলো। আনোয়ার খান যখন দেখলো যে এটা তো আসলে ব্যবসা করলো, এটা হাঙ্গামা আছে, তো সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করলো। তারা নিজেরা ব্যবসা করবে, সরকারের সাথে এই ঝামেলায় যাবে না। এটা যে গেল, তখন তাকে ধরা যায় নাই খুব ন্যাচারালি, কারণ ওই যে চুক্তি একটা হয়েছিল, চুক্তিতে এক্সিট ক্লজ ছিল না। কারণ যে কোনো একটা বারেকটা ছেড়ে দিতে হইলো তো একটা নোটিশ দিতে হয় 1 মাসের, বা বাড়িওয়ালা ছাড়তে বললে কিন্তু এই চুক্তিটাতে এগেইন আমি বলবো ইট ওয়াজ এ মিস্টেক, ড্রাফটিং এর এক্সিট ক্লজটা ছিল না। আপনি মনে করেন যে এই যে হোটেল রেন্টিং এর চিঠি, ওই তালিকা প্রকাশ পাইছিল, যে এটা তালিকা, কিন্তু ওই হোটেলের মালিকরা জানেই না। কিন্তু আমরা সাংবাদিকরাও ভুল করছি তখন। এই তালিকাটা ছিল প্রপোজড, তারা নিজেদের হাসপাতালগুলির কাছাকাছি হোটেলের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠাইছে, তারা যেন যোগাযোগ করে চুক্তি করে। এখন তারপরে হলো ডিএমসিএইচ এর 20 কোটি টাকা নাকি খাওয়া দাওয়ার খরচ।
এগুলি তো প্রথমত খাওয়া দাওয়া খরচ না, এটা অনেক বেশি খরচ, আসলে Accommodation তেমন সহ। কিছু না। হ্যাঁ, Accommodation সহ। অ্যাকোমোডেশন সহ, যাতায়াত সহ, অন্য অনেক কিছু সহ, এবং এভারেজ গিয়া 1500 টাকার মতো পরে পার ডে পার পার্সন এভারেজ করলে। এইগুলি কিন্তু আমি বললাম এইগুলি বাংলাদেশের কোন মন্ত্রণালয় স্বাধীনতার 50 বছরে কোনোদিন করতে হয় নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো জীবনেও করতে হয় নাই, বা এরকম একটা কাজ এর আগে জীবনে তাদের করতে হয় নাই। নাও পৃথিবীর যে কোনো আদালতে ফার্স্ট টাইম অফেন্ডার বলে একটা টার্ম আছে। তার কেউ যখন প্রথম করে তার তো কোনো প্রেসিডেন্স নাই, সে যে আরেকটা ফাইল দেখা ডিউ প্রসেসটা বাইর করবে সেটা নাই কিন্তু রে ভাই। আপনি আমারে বলেন, আপনার রিসার্চ টিম লাগান যে স্বাস্থ্য অধিদপ্তর এর আগে এরকম করতে হয়েছে কিনা। ডেঙ্গুর সাথে এগুলির কোনো তুলনা চলে না, এটা একটা অন্যরকম ব্যাপার। সো আমি মনে করি এটা একটা এক্সট্রা অর্ডিনারি সময় ছিল। এই এক্সট্রা অর্ডিনারি সময়ে ডিউ প্রসেস সব সময় মানে সঠিকভাবে প্রতিপালন করা যায় না। কিন্তু আমার এই কথার মানে এই না যে দুর্নীতি যেটুকু হয়েছে এটা ঢাকা মেডিকেল কলেজের ওই টাকার খাবারের বিল থেকে শুরু করে হোয়াট এভার দুর্নীতিতে যুক্ত এটা বাইর করেন। কারণ আমি এটা বলি, এটা মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু জোর দিয়েছিলেন এটার উপর, বলছিলেন যে এই প্যান্ডেমিকরে যে নাকি টাকা বানানোর সুযোগ হিসেবে নিবে তাকে কিছুতেই ছাড় দিবে না। আমি এই সেন্টিমেন্টটা মানে শ্রদ্ধা করি। আমি মনে করি যে মাননীয় সরকার প্রধানের এই ইন্টেনশনের বাস্তবায়ন চাই। আমার মনে হয় আমার প্রস্তাবনাটা হচ্ছে ডিসিশন মেকিং এর এই যে দেখবেন না জনস্বার্থে অন গুড ফেইথ কিছু জিনিস যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ডিউ প্রসেসে কিছু কিছু উইকনেসেস হয়ে থাকে, এগুলি একটু ক্ষমা সুন্দরভাবে দেখা, কিন্তু দুর্নীতির ব্যাপারে কোনো ক্ষমা নাই। জি জি। জনাব তৌফিক মারুফ, আপনি সাংবাদিক হিসেবে ওই সময়টা, যেই সময়টার কথা নাইম ভাই বলছেন বা আপনিও বলছিলেন, সেই সময়টা কাছ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের তৎপরতা দেখেছেন। আর নাইম ভাই স্বাস্থ্য অধিদপ্তরের এই মানে আমলাতান্ত্রিক জটিলতা মানে দূরে সরানোর জন্য তাদের যে কিছু দ্রুত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বেনিফিট অফ ডাউট দিতে চান। আপনার কি ধারণা, এটা কি মানে অন গুড ফেথ, নাকি স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে যেই চলমান দুর্নীতির যেই ধারাবাহিকতা তারই অংশ? আপনার কি মনে হয়, আপনি কাছ থেকে দেখেছেন? যে 2-3টা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনের গ্যাপ আছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। জি। আমাদের সবার এইটি জানা দরকার যে প্রথম যে 2টি হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছিল, রিজেন্ট এবং সাজেদা ফাউন্ডেশন, এই 2টি কিন্তু তারা নিজেরা স্বেচ্ছায় চুক্তি করতে এসেছিল, বিনা খরচে তারা সরকারের কাছ থেকে একটি পয়সাও নিবে না, এই কন্ডিশন দিয়ে ফ্রি অফ কস্ট তারা টোটাল ট্রিটমেন্ট করবে সেই কন্ডিশনে। এবং অন্য যেটা এরপরে প্রথম টাকার বিনিময়ে চুক্তি করছে কিন্তু প্রথম শাহাবুদ্দিন এবং মডার্ন, এরপরে হলি ফ্যামিলি। হ্যাঁ, মডার্ন এবং হলি ফ্যামিলি, এই 3টা কিন্তু টাকার সঙ্গে। কিন্তু রিজেন্ট তারাও চুক্তিতে এসেছিল, বিনা খরচে তারা চিকিৎসা দিবে, গভর্নমেন্টের কাছ থেকে একটি পয়সাও নিবে না। সাজেদা ফাউন্ডেশন সেম। আর প্রবাসদা যে জিনিসটি বললেন, এইখানে ওই যেই 2জন চিকিৎসক মে মাসে অভিযোগ করেছে, সেইটাই যে এইটা ধরার সূত্রপাত সেটাও কিন্তু না। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এই যে সাহেদের প্রতারণা কিভাবে প্রথম হেলথ সেক্টরের কাছে প্রকাশ পেল, সেটি হচ্ছে মে মাসের শেষের দিকে, অর্থাৎ রোজার মধ্যেই এই শাহেদ প্রথম আবেদন করে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে যে সে আর বিনে পয়সায় চিকিৎসা চালাতে পারছে না, তাকে এখন খরচ দেওয়ার জন্য সে আবেদন করছে। তখন স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এই বিষয়টি মিডিয়াকে জানিয়েছিল, এবং আমি কালের কণ্ঠে কাজ করি, আমার কালের কণ্ঠে কিন্তু ঈদের আগেই এই নিউজের মধ্যে কিন্তু এই বিষয়টি আমি তুলে ধরেছিলাম যে রিজেন্ট এইরকম তারা এখন টাকা দাবি করছে। এবং তখন থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে এই শাহেদের কিন্তু দ্বন্দ্বটি শুরু হয়, এবং এক পর্যায়ে জুন মাসের প্রথম দিকে ফার্স্ট উইকের শেষে অথবা সেকেন্ড উইকের দিকে এই চিঠি চালাচালি হয়। তখন শাহেদ কিন্তু এই স্বাস্থ্য খাতের বাইরের কারো না কারো মাধ্যমে তারা প্রেসার ক্রিয়েট করেছে, এবং এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিচালক, এই পরিচালক কিন্তু তখন
চিঠি এই তারকে টাকা দেওয়ার জন্য উপরে আবার নোট পাঠিয়েছিল, সেই ডকুমেন্টস গুলো কিন্তু আছে। পাশাপাশি এরপরে যখন কোনোভাবেই এই টাকা দেওয়ার পরিমাণ প্রায় 2 কোটি টাকার মতো যখন স্বাস্থ্য অধিদপ্তর রাজি হচ্ছিল না, তখন বারবার শাহেদ প্রেসার তার বাড়িয়ে দিয়েছিল এবং এক পর্যায়ে গিয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরই র্যাবকে অবহিত করেছে। এটা র্যাবের যে ম্যাজিস্ট্রেট, আমি তার সঙ্গেও কথা বলেছি, সেই যখন এখন মানুষের মধ্যে এরকম একটা ফোকাস চলে আসছে যে অভিযানটা করেছে র্যাব নিজস্ব ভাবে, এটি কিন্তু সত্যি নয়। স্বাস্থ্য অধিদপ্তর র্যাবকে অবহিত করার পরে র্যাব নিজেরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে এটি অনুসন্ধান করেছে, অনুসন্ধান করে তারপরে কিন্তু অভিযানে গিয়েছে। তো এই জিনিসটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখা দরকার। শাহেদ যে প্রতারণা করেছে সেটির যে সে যে একদম এখন কি আপনি বলছিলেন যে বাটপার, যে বিশ্ব বাটপার, সে কিন্তু দেখেন প্রথমে সে ফ্রি অফ কস্ট সেবা দিবে সেই জন্য আসছে। আমি যখন এই শাহেদের ঘটনা ধরা পড়ার সময় যখন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি একদিন কথা বলেছিলাম, উনি ওই জবাবটি কিন্তু বলেছিল এবং মিডিয়াতে কিন্তু উনি বলেছিল যে দেখেন একটি প্রতিষ্ঠান আসছে ফ্রি অফ কস্ট, সে সেবা দিবে। তো আমরা তখন অনেক কিছুই ভাবি না, কারণ ওইখানে গভর্নমেন্টের একটা পয়সাও দিতে হবে না। এই কথাটি উনি যদি এটাকে বলেন আত্মরক্ষামূলক বক্তব্য, আমি মনে করি ওনার অনেক দোষ আছে, অনেক ব্যর্থতা, অনেক বিশৃঙ্খলা, উনি নেতৃত্বহীনতা, অনেক কিছুই সে ট্যাকেল করতে পারছেন না। কিন্তু এই কথাটা কিছুটা হলেও যুক্তি আছে। এখন এই যে বাটপারিটা এখানে শাহেদ করেছে, তখন থেকেই কিন্তু তার এই স্বাস্থ্য খাতের বাটপারিটা তার শুরু হয়েছে এবং ধরা পড়েছে, এবং সে কিছু টাকা কিন্তু স্যাংশন করিয়েছিল। কিন্তু আমি গতকালকে পর্যন্ত যতটুকু জানি ওই টাকা বোধহয় সে আর অন্তত পক্ষে হাতে নিয়ে যেতে পারেনি, আমি যতটুকু জানি। এই পর্যন্ত আমার কাছে তথ্য আছে। নাইম ভাই আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে। না প্রশ্ন না, আমি বরং থ্যাঙ্কস জানাই তৌফিক ভাইকে যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি বেনিফিট অফ ডাউট স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তরকে দিব, তাহলে দেখা যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরই এই তদন্তের জন্য র্যাবকে ইন্টিমেট করেছে একটা স্টেজে। সুতরাং আপনি দেখেন এটা কিন্তু কখন, যখন মিডিয়া এটা নিয়ে হইচই করছে না তখনও। আর দ্বিতীয় কথাটা আমি বলি, প্রথম কথা হলো এই দ্বিতীয় কথার প্রথম যে আপনি যে 52টার তার বিরুদ্ধে, শাহেদের বিরুদ্ধে নিশ্চয়ই 100-200 অভিযোগ আসবে এবং তার বোধহয় 30-40 বার ফাঁসির দরকার হবে সাজা পাইতে। তো আমি অনুরোধ করি সেটা দেওয়ার ব্যবস্থা করেন সবাই। কিন্তু যারা সাধারণ আইনের সেন্স আছে, ধরেন আমার ক্ষেত্রে হয়েছিল, আমি একটা বাড়িতে ভাড়া উঠলাম 65,000 টাকা মাসে। তা আমি ভাড়ার পরে দেখলাম যে এরপরে ওনার আরো 4টা ফ্ল্যাট, সবগুলি ভাড়া হইলো 50,000 টাকা। তা আমরা জানি, জেনে আমি তখন বাড়িওয়ালাকে চিঠি দিলাম যে আপনার সাথে আমার চুক্তি হয়েছে 65,000 টাকা, দ্যাট ইজ ট্রু, কিন্তু আপনি পরবর্তীতে সবগুলি 50,000 টাকা করে দিচ্ছেন, সুতরাং আমারটাও 50,000 টাকা করে আপনার রিভাইজ করে দিতে হবে। উনি কিন্তু করে দিচ্ছেন। কেন? কারণ আমি চুক্তি করলে তো চুক্তি কিন্তু গোলামি না। তো শাহেদ চুক্তি করছে বিনা পয়সায় করবে, কিন্তু সে যখন দেখলো যে অন্য হাসপাতালগুলি এখন পয়সার বিনিময়ে আসতেছে, আমি মনে করি ওইখানে শাহেদের একটা রাইট এস্টাবলিশড হয় যে আমি কেন তাইলে পাবো না। সো সে এটা কিন্তু নাইম ভাই, জি বলেন। না নাইম ভাই, একটু আপনাকে না প্লিজ বলেন তৌফিক ভাই। সেটি হচ্ছে শাহেদ যখন টাকা দাবি করেছিল, যখন থেকে দাবি করে আসছে, জি, তখন কিন্তু ওই মডার্ন কিংবা শাহাবুদ্দিন কিংবা হলি ফ্যামিলির সাথে চুক্তি হয় নাই। অর্থাৎ আমি মিন করছি এটি, শাহেদ যখন চুক্তি করেছে তখনই তার মাথার মধ্যে ভিতরে বাটপারি চিন্তাটা ছিল। না এটা তো আছে তৌফিক ভাই, ইউ আর ভেরি রাইট। আমি কিন্তু আপনার কথা মানে খুব মনোযোগ দিয়ে শুনছি এবং আমি কিন্তু চেষ্টা করছি আপনার লাইনেই একটু এক্সপান্ড করতে উইথ মাই ইনফরমেশন। আমি আবারও বলি, চুক্তি হয়তো আনোয়ার খানের সাথে হয় নাই, টাইম লাইনগুলি আমাদের কাছে ডেট সামনে নাই, কিন্তু আমি বলি তখন এই যে হাসপাতালগুলিকে চাওয়া হচ্ছে তখন কিন্তু অলরেডি প্রচারিত যে টাকা দেওয়া হবে, এবং টাকা দেওয়া হবে কিভাবে আমি আপনি জানি যে এটা টাকার প্রস্তাবনা হচ্ছে। আমরা হোটেল নিয়েও ভাবছিলাম বিনা পয়সায় হোটেল থাকতে হবে কিনা, পরে দেখা গেল না, তারা পে করবে, তারা হয়তো একটা রিডিউস প্রাইস দিবে, পে করবে। তো আমি আপনি জানলাম যে পয়সার খরচ আসতেছে,
তো শাহেদের মতো একটা বিশ্ব বাটপার সে তো আরো সে আগেই খবর এসেছে। রাখবে না? হ্যাঁ। সে তো টাকার গন্ধ পায়, সে গন্ধ পাইয়াই গেছে। এটা আমি জেনে বলছি, এটা ভেতরে সে যে তদবির করতেছে বেসিসটা কিন্তু ওইটা। কিন্তু আবার বলি, আল্লাহর অশেষ রহমত সে টাকাগুলি নিয়ে যেতে পারে নাই, এবং আল্লাহর অশেষ রহমত সে ধরা পড়ছে, এবং আল্লাহর আরো অশেষ রহমত সামনে নিশ্চয়ই অপেক্ষমান, যে তার সাজা হবে, বিচার হবে, হয়ে একেবারে যেন সর্বোচ্চ সাজাটা তার হয়। জি জি, আমি একটা বিরতিতে যাব, বিরতির পর আলোচনা ফিরছি। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে। আমি শুরুতে বলেছিলাম যে আমাদের সাথে যুক্ত হবেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এম এ ফায়েজ। আমরা খুব আনন্দিত যে উনি যুক্ত হয়েছেন। আগে একটু ওনার কথা শুনে আসি। জনাব এম এ ফায়েজ, আমরা অনুষ্ঠানে একদম শুরুতে বলছিলাম যে সবাই যখন ভ্যাকসিন, ওষুধ এই রকমের উৎকর্ষের নিয়ে আলোচনা করছে, আর আমরা তখন স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা, দুর্নীতি নিয়ে কথা বলছি। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর এক ধরনের মুখোমুখি, একজন আরেকজনের কাছে ব্যাখ্যা চাইছে, ইত্যাদি ইত্যাদি। এসব দেখে আপনার কেমন লাগছে যে আপনি অনেকদিন স্বাস্থ্য ব্যবস্থাপনার সাথে, শিক্ষকতার সাথে এবং এই অধিদপ্তরে ছিলেন, এখন যখন এই রকমের নানা রকমের কথা হয় তখন আপনার প্রতিক্রিয়া কি হয়? জনাব অধ্যাপক এম এ ফায়েজ। আমি আসলে ধন্যবাদ। আমি আসলে আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ। আমি দুঃখিত যে আমি আলোচনার প্রথম দিকে শুনতে পারিনি এবং অংশগ্রহণ করতে পারিনি। আমি জানি যে বাংলাদেশ সহ এখন বিশ্ব এখন একটা অত্যন্ত জনগুরুত্ব পূর্ণ সমস্যায়, একটা জরুরি অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। এই সময়ের মধ্যে আমাদের কিভাবে আমরা এই বৈশ্বিক মহামারী কোভিড-19 কে উত্তরণ করতে পারবো সম্মিলিতভাবে, ওইটাই আমাদের মূল কেন্দ্রবিন্দু হওয়া দরকার। এবং আমি জানি এটা এই আলোচনার মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য আসতে পারে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু মূল কেন্দ্রবিন্দু হওয়া দরকার আমরা সম্মিলিতভাবে কিভাবে এর উত্তরণ ঘটাতে পারি। এবং এটা অত্যন্ত সহজ নয়, এটা উত্তরণ অত্যন্ত কঠিন। এবং এখানে কতগুলো জনস্বাস্থ্যের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে, যেগুলো মূল চাবিকাঠি বা মূল উপাদান আছে, এই চাবিকাঠিগুলিকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। আবার একই রকম ভাবে একটা বৈশ্বিক মহামারী, অতিমারী যেখানে চলছে, একই রকম ভাবে বিশ্ব কিন্তু অন্যান্য সামাজিক, অর্থনৈতিক অন্যান্য সমস্যাও মধ্যেও কিন্তু অতিবাহিত করছে। এটাও কিন্তু এক ধরনের অতিমারী, যেটা ট্রান্সপারেন্সি বলি, কিন্তু দারিদ্রতা বলি বা অর্থনৈতিক উত্তরণের পথে বলি। আমাদের কিন্তু এই স্বাস্থ্য সমস্যা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এখনকার দিনে কোভিড-19, এটা কিভাবে আমরা সম্মিলিতভাবে উত্তরণ করতে পারি, এটার মধ্যেই মূলত আমাদের কেন্দ্রবিন্দু হওয়াটা প্রয়োজন। তো এটার উত্তরণের পথে যদি কোনো বাধা থাকে, এটাও আমাদেরকে উত্তরণ করার প্রয়োজন। আমার মনে হয় এই যে মনে করেন যেসব কথাবার্তাগুলো এখন আমরা একটু আগে আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ বলছেন, এগুলিতেও পাশ কাটানো সম্ভব নয়, কিন্তু আমাদের মূল সমস্যা ওইটা যাতে আমাদের কেন্দ্রবিন্দু থেকে যেতে বাইরে সরে না যায়। যে আমাদের মূলত তিনটা কাজ এখন, আপনি আমি সবাই সুস্থ থাকা, আপনি যাতে অন্যকে অসুস্থ না করা, এবং আমার দেশের কোনো কোভিড-19 আক্রান্ত রোগী যাতে অনাবশ্যকভাবে সংযুক্তি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি একটু অধ্যাপক ডাক্তার ইকবাল আরসলানের কাছে যেতে চাই। জনাব ইকবাল আরসলান, আলোচনাটা নাইমুল ইসলাম খান এবং তৌফিক মারুফ যেখানে করছেন, আমি সেইখানে আপনার কাছে একটা ছোট্ট জিনিস জানা,
যে আপনি বলছিলেন যে অনেক অব্যবস্থাপনার দায় সরাসরি ডাক্তারদের উপর চলে আসে। এটা ঠিক যে সাধারণ ডাক্তাররা হলেও সব কিছু সামনে থাকে, মানুষ গিয়ে প্রথম ফেস করে ডাক্তারদের, কোনো কিছু অব্যবস্থাপনা থাকলে ডাক্তারদের দোষ। সেইখানে কিন্তু এই রিজেন্ট হাসপাতালের ঘটনায় ডাক্তারদের ভূমিকা কিন্তু উজ্জ্বল। 2 জন ডাক্তার প্রথম সেখানে যোগ দিয়ে, এবং সেটা 15ই মে, অনেক আগে 15ই মে 2 জন ডাক্তার গিয়ে দেখেছিল যে সেটা আসলে ভালো মানের হাসপাতাল না এবং সেখানে নানা রকমের অব্যবস্থাপনা। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেই 2 জন ডাক্তার মে মাসের 15 তারিখে অভিযোগ করলো, আর অভিযানটা হলো জুলাইয়ের 6 তারিখে। মাঝখানে প্রায় 2 মাস সময়, এই 2 মাস সময় এই জিনিসটা এত বড় একটা কেলেঙ্কারি চাপা থাকলো কিভাবে? মানে ডাক্তার 2 জনের যে চেষ্টা সেটা ঠিক আমরা মানে ভালোভাবে সামনে আনতে পারলাম না কেন? জনাব ইকবাল আরসালান। যে ধন্যবাদ। এটা হচ্ছে যে চিকিৎসকরা যে লিখিত বক্তব্য শুধু দেন নাই, তারা মৌখিক ভাবেও কিন্তু জানিয়েছে, এবং যে নার্স যারা কাজ করতেন তারাও মৌখিক ভাবে জানিয়েছেন যে আপনার বিভিন্ন সময়, এবং তারা কিন্তু সাহায্য প্রার্থনাও করেছেন। এবং এরই পরিপ্রেক্ষিতে কিন্তু যে নাইমুল ইসলাম খান যেটা বললেন, না তৌফিক মারুফ যেটা বললেন যে স্বাস্থ্য অধিদপ্তর তখন এই বিষয়টা যে গোচরে আনে আইন শৃঙ্খলা বাহিনীর, এবং তারা তদন্ত শুরু করে, এবং তদন্ত তাদের ম্যাচিউর হলে তারা আসলে অভিযানটা পরিচালনা করে। এখানে আমি বলবো যে হ্যাঁ, এখানে একটা বড় সময় ব্যয় হয়েছে। এই বড় সময়ের কারণে যে তার যে দুর্বৃত্তায়ন, যে এই যে মিথ্যা সার্টিফিকেট দেওয়ার যে বিষয়টা, সেই সংখ্যাটা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। এটা তো আসলে অনভিপ্রেত, এবং এটা যে আমাদের কারোর কাছেই এখন গ্রহণযোগ্য মনে হয় না, বা হওয়া উচিত নয় বলে আমি মনে করি। তো এখন আমি বলতে পারবো না যে আপনার এখানে কি এই চিঠিটা দেওয়ার পরে যে মন্ত্রণালয় কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটা মন্ত্রণালয় বলতে পারবে, এবং স্বাস্থ্য অধিদপ্তর যে আইন শৃঙ্খলা বাহিনীকে যে তারা জানিয়েছে যে বিষয়টি দেখার জন্য, সেটা তো আপনারা ইতিমধ্যে শুনলেন না, কিন্তু ইকবাল তো। ভাই, চিঠি যাই দেওয়া হোক, হয়েছে এটা এবং অভিযান দুইটার মাঝখানে 52 দিনের গ্যাপ, মানে চিঠি দেওয়ার পরে অভিযানের মাঝখানে 52 দিনের গ্যাপ, সেটা অনেক লম্বা আর কি, সেটাই বলছিলাম। তো সেটা 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 যে আপনার ধরেন যে যারা আপনার আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হয়, যতক্ষণ না পর্যন্ত তাদের হাতে প্রমাণ মানে দলিল এগুলো যতক্ষণ পর্যন্ত তারা না পান, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু কোনো অভিযান পরিচালনা করেন না। এটা আমি যত জানি যে আপনার একটা অভিযোগ দায়ের করলেই তারা সাথে সাথে কোথাও অভিযান আপনার যে আপনার করেন, এটা আমার জানা নেই। তো এখন এই জায়গাটা কোথায়, কাদের কতটুকু সময় কারা নিয়েছে, এটা হচ্ছে যে সেই সমস্ত কর্তৃপক্ষ বলতে পারবেন। এটা আমার পক্ষে বলা আসলে কঠিন। জনাব ইকবাল হাসান, আপনার কাছে নাইম ভাই কিছু বলবেন? হ্যাঁ, মানে আমি এটা বলতে চাই যে ইকবাল ভাই, নাইম ভাই একটু আপনার সাথে না, কথা মানে আমি এটা ব্যাখ্যা দেই আর কি। আমি মানে ইকবাল আরসালানের কথার প্রেক্ষিতে যে প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু আবার ভুলে যেতেছি, আমরাই আলোচনা করছি যে এই লোকটা একটা বিশ্ব বাটপার। সে ভারতের প্রাক্তন মানে রাষ্ট্রপতির সাথেও তার ছবি দেখায়। এখন চিন্তা করেন তো, একটা অভিযোগ পাওয়ার পর আমি যদি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হই এবং এই অভিযোগটা পাই শাহেদের বিরুদ্ধে, আমি তো ডরে ডরে কয়দিন এটা নিয়ে কারোর সাথে কথাই কমো না। তারপরে যদি ডাক্তাররা বেশি কইতেছে, ইকবাল আরসালান তো ডিজির অফিসে প্রায় যাইতে হয়, ইকবাল আরসালান কইতেছে কি ব্যাপার, আমার ডাক্তাররা বিক্ষুব্ধ, আপনি কোনো অ্যাকশন নিতেছেন না। তখন ডিজি কি করবে? ডিজি তখন বুদ্ধিমান ডিজি, আমার মতো বুদ্ধিমান হইলে সে কিন্তু ওই র্যাব ট্যাবে বন্ধু বান্ধবরে ফোন করবে, আচ্ছা ভাই এরকম একটা জিনিস শুনতেছি, এই লোকটার নাকি এই বিরাট বিরাট লিঙ্ক আছে, আমি তো বুঝতেছি না কি করব, আপনারা একটু খোঁজ খবর কইরা তদন্ত কইরা দেখেন যদি কোনো অ্যাকশন নেওয়া যায়। এটা হলো প্রাইভেট কথা, এটা কাগজের পত্রে লেখা থাকবে না। আমি হলে তাই করতাম। আমি ধারণা করতেছি এরকমই কিছু হয়েছে, কারণ রিজেন্টের বাটপার শাহেদ আজকে যত আরামে আমরা বলে ফেলতেছি, ওই দিন তারে বাটপার বলার আগে 52 দিন সময় নিলে এই অপরাধও আমি ক্ষমা করার পক্ষে। আচ্ছা জনাব ইকবাল হাসান, আপনার কাছে আমার আরেকটু জানার জিনিস একটা, যে এই জেকেজি এবং রিজেন্ট হাসপাতালের
মানে অনেকগুলো অন্যায়, তার মধ্যে মূল অন্যায় যেটা সেটা হলো যে তারা করোনার ভুয়া সার্টিফিকেট দিত, পজিটিভটা নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। এখন এইটার কারণে কিন্তু যেটা হয়েছে যে আমাদের যেমন ইতালিতে গিয়ে অনেককে ফিরে আসতে হয়েছে, মানে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই ক্ষতিটা পোষায় নেওয়া কিন্তু অন্য অনেক ক্ষতির চেয়ে অনেক বেশি কঠিন হবে মনে হচ্ছে আর কি। যে ধরেন বাংলাদেশের কোথাও গেলে আর এটা ভুয়া সার্টিফিকেট নিয়ে আসছে হয়তো, এই রকমের যে একটা নেতিবাচক ইমেজ তৈরি হলো আমাদের বিশ্বে, সেই জায়গাটা কিভাবে আমরা আসলে এই জায়গা থেকে আমাদের ভাবমূর্তির আবার ফিরিয়ে আনা সম্ভব? ধন্যবাদ। এটা হচ্ছে যে আপনার যে আমাদের যে ব্যবস্থাপনা গুলো আছে, এই যে পরীক্ষা নিরীক্ষা বলেন বা সার্টিফিকেশনের বিষয়গুলো বলেন, এই জায়গাগুলোকে আরো নিশ্চিত করা উচিত আমি মনে করি যারা কর্তৃপক্ষ। এবং আপনার হচ্ছে যে দেখেন যে আপনার অনেক ক্ষতি হয়ে গেছে, যে আপনার জাপান ইতিমধ্যে যে তারা কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো আপনার দিবে না, ভিসা দিবে না, সেনজেন ভিসা বন্ধ হয়ে গেছে। এরকম ভাবে দেখা যাবে অন্যান্য রাষ্ট্রেও যে এরকম এর প্রভাব পড়তে পারে। তবে আপনার হচ্ছে যে আমি মনে করি যে সরকার এখন যেভাবে এগোচ্ছেন এবং সরকারি পর্যায় থেকে বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে, তারা এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসবার জন্য আমি মনে করি যে তারা প্রাণপণ চেষ্টা করছেন। এবং আমি বিশ্বাস করি তাদের এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। কারণ এরকম বিপর্যয় মাঝে মাঝে আমাদের বিভিন্ন সময় তৈরি হয় নাই যে তা না, আমাদের তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। অবশ্যই যে আমরা একটা বিরতি যাচ্ছি অনুষ্ঠানের, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে চলে এসেছি। নাইম ভাই, আপনাকে দেওয়ার জন্য আসলে সময় নেই সত্যি অর্থে। আমি ফয়েজ সাহেবের সাথে শুনবো, আপনি একদম ছোট্ট করে বলি। তাহলে আমি দুইটা কথা বলতাম, এখন একটা কথাই যাই। যে ইয়া ভাইয়ের, ওই যে ইকবাল আরসালান ভাইয়ের কথা ধরে দুইটা ছিল। একটা হচ্ছে যে এখন আশা করছেন উনি যে এই মুখোমুখি অবস্থান থেকে সরে আসবে। তা আমি ওনার মতোই একটু খোঁজ খবর রাখি দেখে বলতেছি যে সেই অবস্থায় আসছে। আসলে স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় একটু কাছাকাছি আসার কাজ আছে। এখন যে সচিব আছেন জনাব আব্দুল মান্নান, ওনারও ব্যক্তিগত জীবনের একটা ট্র্যাজেডি গেছে, কিন্তু উনি কিন্তু আবার পূর্বাবস্থায় এনেছেন। হি ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট অফিসার আমাদের জানা মতে। এর আগে যে সেক্রেটারি ছিলেন আসাদুল ইসলাম, সেও কিন্তু ভেরি ফাইন অফিসার। অনেকে মনে করে তারে বোধহয় শাস্তি স্বরূপ পাঠাইছে। আচ্ছা, পৃথিবীর কোথাও শুনছেন যে সেক্রেটারি থেকে সিনিয়র সেক্রেটারি করে ট্রান্সফার করলে এটা শাস্তিমূলক ট্রান্সফার হয় কিনা? আসলে শাস্তি না, একটা পরিবর্তন দরকার ছিল। আমি এই সেক্রেটারি মান্নান সাহেব সম্পর্কে একটা ফেসবুক স্ট্যাটাস পড়েছিলাম, আমাদের ফেসবুক বন্ধু, যে উনি মহসিন হলের যেই হলে রুমে থাকতেন, এই রুমটা নাকি রত্নগর্ভা। সর্বশেষ সচিব হচ্ছেন আব্দুল মান্নান, কিন্তু এর আগেও এখানে আরো অনেক সচিব এবং জাতীয় নেতা তৈরি হয়েছে, সেটার একটা বিবরণ দিয়ে তার প্রশংসা। এটাই আমি প্রথম এরকম পড়লাম। এবং আরসালান ভাইয়ের কাছে যেটা শুনলাম ইঙ্গিতময় কথাটা, আমি এই ইঙ্গিতগুলি পেয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর দুর্নীতির বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিবে, ওই যারা যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং একটা সমন্বয় প্রতিষ্ঠারও চেষ্টা শুরু হয়েছে। জি নাইম ভাই, আপনাকে ধন্যবাদ। অধ্যাপক এম এ ফায়েজ অনেক পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার কথা আরও বেশি শুনতে পারলে ভালো লাগতো, তবু ওনাকে দিয়ে অনুষ্ঠানটা শেষ করব। খুব বেশি সময় নেই, তবু একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই নানা রকমের দুর্নীতিতে আমাদের যে ভাবমূর্তি দেশে বিদেশে ক্ষুণ্ণ হয়েছে, সেই জায়গাটা থেকে উঠে এসে আবার নতুন করে করোনা বিরুদ্ধে লড়াইটা চালানোর ব্যাপারে যদি আপনি একটু বলেন, আমরা অনুষ্ঠান আপনার বক্তব্য দিয়ে শেষ করব। জনাব এম এ ফায়েজ। ধন্যবাদ। আসলে কোভিড-19 এটার আসলে উত্তরণের জন্য যে অসাধারণ কর্মকাণ্ডগুলি দরকার, তার মধ্যে এই যে আমাদের যে একটু আগে আমরা যে আলোচনাগুলি শুনলাম, এটা কিছুটা হোঁচট খাওয়ার মতো হলেও আসলে এখান থেকে উত্তরণের বিকল্প কোনো কিছু নেই। এই আমাদের যে অসাধারণ কোঅর্ডিনেশন দরকার এবং নেতৃত্ব দরকার, এই দুইটার সমন্বয় দরকার।
সমন্বয় করে আমি মনে করি যে আমাদের বিজ্ঞ যারা পলিসি মেকার আছেন, যারা প্রফেশনাল লিডার্স আছেন এবং আপনারা যারা বিজ্ঞ সুশীল সমাজের বক্তব্য নিচ্ছেন, সবাই মিলে আমাদের এর কোনো ব্যত্যয় নেই, কারণ আমাদেরকে তথ্য উপাত্ত ভিত্তিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেই হবে। এবং এখানে যদি আমাদের কোনো ল্যাপস থাকে, এটা অবশ্যই এটাকে সমাধানও করতে হবে এবং এখান থেকে উত্তরণের পথও আমাদেরকে বের করতে হবে, কারণ সমস্যা আমাদের এবং আমাদেরকে উত্তরণ করতে হবে। আমি বিশ্বাস করি আমরা এখান থেকে উত্তরণের পথে যাচ্ছি এবং উত্তরণ করতে সক্ষম হব, কারণ আমাদের সবচেয়ে বড় কথা হলো জনসাধারণের স্বাস্থ্য, জনস্বাস্থ্য। সবাই আমরা কালেকটিভলি এটাকে গুরুত্ব দিচ্ছি এবং গুরুত্ব দিচ্ছি বলে এটা উত্তরণের বিকল্প কিছু নেই। আমার মনে হয় এটা আমার প্রত্যাশা। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং শেষ কথা যেটা, সেটাই আসলে কথা, যে যা কথা হয়েছে, মানুষের জীবন বাঁচাতে হবে এবং জীবন বাঁচানোর জন্য সকল বিভেদ, সকল কিছু ভুলে গিয়ে, তবে দুর্নীতি ভুলে যাওয়া যাবে না। যারা দুর্নীতি করেছে তাদের অবশ্যই শাস্তি দিতে হবে। আর যেখানে যেখানে যা ল্যাপস ছিল, যা ভুল ছিল, যা সমন্বয়হীনতা ছিল, সবগুলা কাটিয়ে উঠে একভাবে করোনার বিরুদ্ধে লড়তে হবে এবং আমাদের সবাইকে মিলে ভালো থাকতে হবে, বেঁচে থাকতে হবে, সাবধান থাকতে হবে।